হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। তোমরা জানো আমাদের একটা নতুন সিরিজ চলছে, যেটা হচ্ছে কিনা টার্গেট এসএসসি সিজিএল 2024। তো আমাদের এসএসসি পরীক্ষা তো চলছেই সিজিএলের। তো সেই সিজিএলের পরীক্ষাটা তোমরা দেবে, তার ওপর বেস করে কি করেছি আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স বলে লেখা আছে। তো এই মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলো আমরা কোথা থেকে আনছি না, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদম রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেমন 2024-2023-এর কোশ্চেন সিরিজ নিয়ে এই একটা সিরিজ তোমাদের চলছে, সেট অফ কোশ্চেন নিয়ে। তো আজকে আমি তোমাদের জিওগ্রাফি ম্যাম, তো আমি তোমাদের জিওগ্রাফি করাবো। জিওগ্রাফির কোন কোন টপিক আমরা কভার করছি দেখো। আজকে আমাদের ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, ক্লাইমেট, ভেজিটেশন, ইকোলজি অ্যান্ড মিনারেলস, এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোর ওপর আমরা কি করছি, বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি এবং কোশ্চেনগুলো কি চলো দেখে নিই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং হিলস ইজ লোকেটেড ইন দ্য ইস্টার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া। একদম 2024 সিএইচএসএল এর কোশ্চেন এটা। তাহলে আমাদের বলছে কি যে ইস্টার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া, বলছে যে কোন হিলসটা রয়েছে, মানে আমাদের পূর্বতম পাহাড় বলছে, পূর্ব দিকের পাহাড় কি আমরা একটু দেখি। চলো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে, এটা হচ্ছে আমাদের পূর্বাচল, মানে আমাদের সেভেন সিস্টার্স যেটা যেই দিকটা, সেই দিকের ম্যাপ। এবার সেই দিকের ম্যাপ দিলে আমাদের পূর্বতম পাহাড় কি, আমাদের পূর্বতম পাহাড় দেখো রয়েছে পাটকাই বোম, এটা হচ্ছে কিনা আমাদের পূর্বতম পাহাড়। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে পাটকাই বোম হিলস। মানে আমার অপশানে আছে জয়ন্তিয়া, খাসি, গারো। তো দেখো, গারো, খাসি, জয়ন্তিয়া হচ্ছে আমাদের এই জায়গাটায়, আর পাটকাই বোম দেখো একদম পূর্ব দিকে। তো আনসার হয়ে যাবে কি পাটকাই বোম। নেক্সট কোয়েশ্চেন কি আছে? দ্য হিমালয়াস আউটার মোস্ট রেঞ্জ ইজ কল্ড। একদম সোজা প্রশ্ন, যে হিমালয়াসের আউটার মোস্ট রেঞ্জ, আমি তোমাদের ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া পড়িয়েছি, তো সেখানে গিয়েও তোমরা দেখতে পারো, আমি অবশ্যই এটা করিয়ে দিয়েছি, তাও তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। দেখো, এটাকে আমরা বলছি দ্য গ্রেট হিমালয়াস। এবার এইটাকে বলছি যে এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলছি আমরা কি ইনার হিমালয়া। তারপরটাকে আমরা বলি কি লেসার হিমালয়া। এবং এই যে এই পোর্শনটা, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি আউটার হিমালয়া বা শিবালিক বলছি। ঠিক আছে, তাহলে আমাদের আউটার মোস্ট পার্ট কোনটা হলো? আমাদের আউটার মোস্ট পার্ট হয়ে গেল অপশান ডি, শিবালিক। নেক্সট হচ্ছে, হুইচ সাব ডিভিশন অফ হিমালয়াস আর ফেমাস ফর কারেভা ফরমেশন। উত্তরাখণ্ড, কাশ্মীর, অরুণাচল, সিকিম। এটাও এগেইন তোমাদের বলছি ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া যখন আমি করিয়েছি, হিমালয়াস পড়িয়েছি, এই কোশ্চেনটা আমি করিয়েছিলাম এবং পড়িয়েও দিয়েছিলাম। তো কোন সাব ডিভিশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কারেভা ফরমেশন দেখতে পাচ্ছি। তো কারেভা আমরা অবশ্যই কোথায় দেখতে পাই? কাশ্মীর হিমালয়, কাশ্মীর ভ্যালিতে আমরা এই কারেভা ফরমেশন দেখতে পাই, যেখানে আমাদের স্যাফরনের চাষটা খুব ভালো হয়। তারপর, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট। আবারও খুব সোজা কোশ্চেন, ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক বলেছে, আনসার হবে কি মহেন্দ্রগিরি। ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিকের নাম মহেন্দ্রগিরি। আচ্ছা, দ্য লুসাই হিলস আর অলসো নোন অ্যাজ, বলছে লুসাই হিলকে আমরা আর কি নামে চিনি। এইগুলো সবই কি আমাদের ওই যে পূর্বাচল হিলস বললাম আমি, সেই পূর্বাচল হিলসের কোশ্চেন। ঠিক আছে, এই যে লুসাই হিলসকে আমরা কি নামে জানি, চলো ম্যাপ দেখি কোথায় আছে লুসাই হিলস। এই যে এটাকে আমরা বলছি লুসাই হিলস। ঠিক আছে, এই লুসাই হিলসকে আমরা কি নামে চিনি? এই যে স্টেটটা, এটা কি, এটা মিজোরাম। ঠিক আছে, তো সেই লুসাই হিলসকে আমরা কি নামে চিনি? আমরা বলি কি মিজো হিলস বলেও জানি। ঠিক আছে, চলো তাহলে আমার আনসার কি আছে? প্রথমেই রয়েছে দেখো মিজো হিলস, তাহলে এই লুসাই হিলসের অপর নাম কি? মিজো হিলস। নেক্সট, মালদ্বীপস আর লোকেটেড টু দ্য সাউথ অফ হুইচ আইল্যান্ড অফ ইন্ডিয়া। তো মালদ্বীপ কোন ইন্ডিয়ার কোন আইল্যান্ডের সাউথে রয়েছে, তাই তো? তো আমরা কি জানি যে ইন্ডিয়ার যে মেইন দুটো আইল্যান্ড, সেটা একটা আছে আমার বে অফ বেঙ্গলে, আর একটা আছে অ্যারাবিয়ান সিতে। তো অ্যারাবিয়ান সিতে কি আছে? আমার রয়েছে লক্ষদ্বীপ। দেখো, আর এটা দেখো, তো অ্যারাবিয়ান সিতে কি আছে? দেখো লক্ষদ্বীপ আছে। আর মালদ্বীপস কোথায় আছে? মালদ্বীপস তার নিচে আছে। তাহলে লক্ষদ্বীপের সাউথে কে আছে? মালদ্বীপস আছে। ঠিক আছে, তাহলে আমার আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে লক্ষদ্বীপ। তাহলে মালদ্বীপস কোথায় আছে, মানে কোন আইল্যান্ডের ইয়েতে আছে? আর লক্ষদ্বীপের সাউথে মালদ্বীপস আছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা কি করতে পারি, যে লক্ষদ্বীপ এবং মালদ্বীপসকে আলাদা করেছে কোন চ্যানেল? সেটা হলো 8 ডিগ্রি চ্যানেল। এটা কি করেছে? লক্ষদ্বীপ এবং মালদ্বীপসকে আলাদা করেছে।
চলো নেক্সট, which is the largest part of the northern plains and is formed of formed of older alluvium। এই যখনই older alluvium এই কথাটা দেখবো, বলছে লার্জেস্ট পার্ট অফ নর্দার্ন প্লেন্সের লার্জেস্ট পার্ট কোনটা, এবং বলছে ওল্ডার অ্যালুভিয়াম দিয়ে সেই পার্টটা তৈরি হয়েছে। তো আমি যখনই ওল্ডার অ্যালুভিয়াম দেখবো, আমি পড়ানোর সময় তোমাদের আগেও বলেছি, তখন আমার আনসার কি হয়ে যাবে, ভাঙ্গার। ঠিক আছে, যখন আমি নিউয়ার অ্যালুভিয়াম শুনবো তখন কি হবে, খাদার, আর যখন ওল্ডার অ্যালুভিয়াম হবে তখন আমার কি হবে, ভাঙ্গার, এবং এটাই কিনা লার্জেস্ট পার্ট অফ নর্দার্ন প্লেন। নেক্সট, with reference to the physical features of India the coils are, বলছে যে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার মধ্যে বলছে কয়েলসকে আমরা কি নামে জানি, কয়েলস বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, হিললক্স, ব্যাকওয়াটার্স, মাউন্টেন পাসেস অর ভ্যালিস। খুব সোজা প্রশ্ন, কয়েলস মানে আমরা কি জানি, কয়েলস মানে আমরা জানি এটাকে আমরা বলি ব্যাকওয়াটার। ঠিক আছে, যেটা কিনা আমরা কেরালায় দেখতে পাই ব্যাকওয়াটার, এবং সেটাকেই কয়েলস নামে জানি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, which of the following is not a subdivision of মেঘালয়া প্লেটো। বলছে মেঘালয়া প্লেটোর সাবডিভিশন নয় কোনটা, বলছে নট, যেটা বলে দিয়েছে দেখো সাবডিভিশনের কোনটা নয় আর কি, কোন পার্টটা নয় মেঘালয়া প্লেটোর সাবডিভিশন হিসাবে। খাসি, জয়ন্তিয়া, গারো, ধানসিরি। তো গারো, খাসি, জয়ন্তিয়া আমরা জানি এটা মেঘালয়া প্লেটোর সাবডিভিশন, অবশ্যই আমরা যখন পড়েছি আগে বা জেনেছি। তো গারো, খাসি, জয়ন্তিয়া তো হবে না আনসার। আনসার কি হবে, আনসার হবে কি ধানসিরি। এই ধানসিরিটা কি, ধানসিরিটা আমরা জানি ব্রহ্মপুত্র নদীর একটা ট্রিবিউটারি ধানসিরি। তো সেই জন্য আনসার হয়ে যাবে কি আমার ধানসিরি, যেটা কিনা মেঘালয়া প্লেটোর সাবডিভিশন নয়। নেক্সট 10 নম্বর কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ডেজার্ট। বলছে এটা ইজ ট্রু হবে, এটা ঠিক আছে, ইজ ট্রু। ঠিক আছে, কোনটা মানে ইন্ডিয়ান ডেজার্ট সম্পর্কে এখানে ঠিকঠাক ঠিক আর কি। তো কি আছে, বাউন্ডেড টু দ্য ওয়েস্ট বাই দ্য আরাভাল্লি, লাইজ টু দ্য সাউথ ইস্ট অফ দ্য আরাভাল্লি, লাইজ টু দ্য নর্থ ওয়েস্ট অফ দ্য আরাভাল্লি, আর বাউন্ডেড টু দ্য সাউথ বাই দ্য আরাভাল্লি। তো চলো একটু আমরা ম্যাপ দেখি। এই যে আমার থর্ড ডেজার্ট, ঠিক আছে, এখান দিয়ে গেছে আমার আরাভাল্লি। ঠিক আছে, তো আমার আনসার কি বলছে যে বাউন্ডেড টু দ্য ওয়েস্ট বাই আরাভাল্লি না, লাইজ টু দ্য সাউথ ইস্ট অফ দ্য আরাভাল্লি না, লাইজ টু দ্য নর্থ ওয়েস্ট অফ দ্য আরাভাল্লি। এইটা হবে আমার আনসার। দেখো আরাভাল্লি, এই যে আমার আরাভাল্লি, এবং ঠিক আছে এই যে নর্থ ওয়েস্টে রয়েছে আমার কি থার্ড ডেজার্ট। ঠিক আছে, তাহলে আমার আনসার কি হয়ে গেল যে লাইজ টু দ্য নর্থ ওয়েস্ট অফ দ্য আরাভাল্লি। নেক্সট, which of the following Indian state is biggest in the terms of area। বলছে এরিয়ার ওপর বেসিস করে বিগেস্ট স্টেট কোনটা ইন্ডিয়ার। ঠিক আছে, প্রথম আছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি, তোমরা একটা কাজ করতে পারো, এই সিরিজটা যখন তোমরা দেখবে তোমরা নিজেরাও কিন্তু আনসারগুলো করতে পারো যে কি হতে পারে আর কি আনসারটা। তো তারপর তোমরা নিজেরা মিলিয়ে দেখে নিতে পারো লাস্টে গিয়ে যে কতটা ঠিক হলো কতটা ভুল হলো। তো আমি ফিরে আসি কোশ্চেনে, ইন্ডিয়ান স্টেট বিগেস্ট কোনটা বলেছে, আমার বিগেস্ট হবে কি রাজস্থান। আনসার হবে আমার রাজস্থান। রাজস্থান হচ্ছে মানে একদম সব থেকে বড় স্টেট হচ্ছে ইন্ডিয়ার। ঠিক আছে, তারপর 12 নম্বর কি আছে, ইন্ডিয়াস টোটাল লেন্থ অফ কোস্ট লাইন অফ দ্য মেনল্যান্ড ইনক্লুডিং আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ। কি বলছে, আমি যখন তোমাদের কোস্ট পড়িয়েছি তোমরা দেখবে সিরিজটা বা যখন তোমরা সময় পাবে যে কোস্ট লাইন আলাদা আর কোস্টাল প্লেন্স কিন্তু আলাদা। তো ইন্ডিয়ার যা কোস্ট লাইন মানে উপদ্বীপীয়, আমরা বলি না ইন্ডিয়াকে, ভারতবর্ষকে উপদ্বীপীয় অবস্থান যেহেতু 3 দিক জল, তো এই যে কোস্ট লাইন আছে ইন্ডিয়ার সেটা তো একদম নিচের দিকটা। এবার শুধু তো মেনল্যান্ড ইন্ডিয়ার না, মেনল্যান্ড ইন্ডিয়া ছাড়াও আমাদের দুটো কি রয়েছে, দুটো না অনেক রয়েছে, তো মেন আর কি দুটো আমাদের যে দ্বীপ রয়েছে, আইল্যান্ড রয়েছে, তাদেরকে ধরে বলছে ইনক্লুডিং আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ, এদেরকে ধরলে আমার টোটাল কোস্ট লাইনটা কতটা হবে। কোস্ট লাইন টোটাল কত, 7516.6 কিলোমিটার। এটা হলো আমার টোটাল লেন্থ অফ কোস্ট লাইন। এবার যদি আমার কাছে প্রশ্ন থাকে যে শুধু মেনল্যান্ড ইন্ডিয়ার কোস্ট লাইন কতটা, যে মানে আমার আইল্যান্ডগুলো যদি আমি বাদ দিই সেক্ষেত্রে হবে কত, আমার 6100 কিলোমিটার। এটা আমার মেনল্যান্ডের জন্য। আর যদি আমি ইন্ডিয়াকে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপকে ইনক্লুড করি তাহলে আবার 7516.6 কিলোমিটার। ওকে, নেক্সট,
The plains from Ambala to the Sundarban stretch over nearly 1800 kilometer, but the fall in its slope is hardly meters. ঠিক আছে, বলছে কি, বলছে যে আমার সমভূমিটা রয়েছে সেটা কোথা থেকে, আম্বালা থেকে সুন্দরবন পর্যন্ত, এর স্ট্রেচ কতটা, বলছে 1800 কিলোমিটার, কিন্তু এর স্লোপ মানে ফল ইন ইট স্লোপ হার্ডলি কত মিটার, মানে এর স্লোপটা খুবই কম। ঠিক আছে, তো সেটা কত মিটার সেটা জানতে চেয়েছে। তো এই যে আনসারগুলো আছে 550 মিটার, 300 মিটার, 600 মিটার, 450 মিটার, এর স্লোপটা খুবই কম, সব থেকে কম যেটা আছে সেটাই আমার আনসার 300 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। নেক্সট, which union territory of island in the Bay of Bengal, বলছে বে অফ বেঙ্গলে কোন ইউনিয়ন টেরিটরি অফ আইল্যান্ডটা রয়েছে। তো বে অফ বেঙ্গলে আমাদের যে আইল্যান্ডটা রয়েছে সেটা আমরা জানি, সেটা কি আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, এটাই আমার বে অফ বেঙ্গলে আছে এবং এইটাই আমার আনসার হবে, কারণ বাকি ইউনিয়ন টেরিটরিগুলো তো আর কেউ বে অফ বেঙ্গলে নেই। বে অফ বেঙ্গলে যেটা রয়েছে সেটা হলো আমার আন্দামান, বাকি লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, দাদরা অ্যান্ড নগর হাভেলি এগুলো তো আর কেউ বে অফ বেঙ্গলে নেই। নেক্সট, 15 নম্বর, জিওলজিক্যালি হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া ইজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল ল্যান্ড ব্লক। খুব ভালো কোশ্চেনটা, দেখো বলছে জিওলজিক্যালি মানে ভূতাত্ত্বিকগতভাবে, কি বলছে, এই যে নামগুলো দিয়ে দিয়েছে যে ফিজিওগ্রাফিক ডিভিশনস ইন্ডিয়ার, একটা নর্দার্ন প্লেন, একটা হিমালয়া, তারপর আছে পেনিনসুলা প্লেটো, তারপর আছে ইন্ডিয়ান ডেজার্ট, যেগুলো আমরা পড়েছি আর কি। এগুলোর মধ্যে সব থেকে স্টেবল ল্যান্ড ব্লক কোনটা, মানে কি মনে হয় তোমাদের, আনসারটা করো তোমরা, তারপর আমি বলছি তোমাদের যে এর মধ্যে কোনটা সব থেকে স্টেবল হতে পারে। দেখো প্রথম আমার কি আছে, নর্দার্ন প্লেন। নর্দার্ন প্লেন আমার কি স্টেবল, অ্যাকচুয়ালি কি স্টেবল ল্যান্ড ব্লকস না, আমার তো নদীগুলো বইছে এবং সমভূমি পলি মাটি আনছে এনে কি করছে, এই সমভূমিটা তৈরি করেছে। তো নর্দার্ন প্লেন তো স্টেবল নয়। হিমালয় তো স্টেবল ল্যান্ড নয়, কারণ আমরা কি জানি এটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। তো নবীন মানে নতুন, ফোল্ড মাউন্টেন, তো এটা এর এখনও উত্থান চলছে এবং এটা ভীষণ আনস্টেবল এই হিমালয়াস রিজিয়ন বা হিমালয়া। ঠিক আছে, তারপর হচ্ছে পেনিনসুলার প্লেটও, তারপর হচ্ছে ইন্ডিয়ান ডেজার্টও আমার স্টেবল ল্যান্ড নয়। তো আমার স্টেবল তাহলে কে হলো, তাহলে আমার হলো কি পেনিনসুলার প্লেটো। তার মানে প্লেটো কোন জায়গাটা, দেখো আমরা ইন্ডিয়াকে যদি এমনিভাবে দেখি তাহলে আমার এই যে পোর্শনটা আমার কি হয়ে গেছে, এটা আমার পেনিনসুলার প্লেটো বলি আমরা। তো এই প্লেটোর যে পোর্শনটা, সেই পোর্শনটা হচ্ছে কি সব থেকে স্টেবল ল্যান্ড ব্লক হচ্ছে যে কটা আমার কাছে আছে, আমি সবকটাই বললাম যে এগুলো স্টেবল নয়। স্টেবল ল্যান্ড ব্লক কোনটা, মোস্ট স্টেবল হচ্ছে পেনিনসুলার প্লেটো, এই জায়গাটা আমার সব থেকে স্টেবল। এখানে কোনো উত্থান পতনের কোনো ব্যাপার নেই যে এটা কি বলবো, মানে হিমালয়াসের মতন যে ভঙ্গিল পর্বত এর উত্থান চলছে বা কিছু, বা এটা সাবমার্চ হচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। তো এটা হলো পেনিনসুলার প্লেটো আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এলিভেশন অফ দ্য ইস্টার্ন ঘাট অফ ইন্ডিয়া, বলছি ইস্টার্ন ঘাট যেটা আমরা বলছি পূর্বঘাট পর্বতের কথা যে বলছি, এই পূর্বঘাটের অ্যাভারেজ এলিভেশনটা কত বলছে। ঠিক আছে, মানে গড় উচ্চতাটা জানতে চেয়েছে, কত হতে পারে তোমরা বলো যে এটা ইস্টার্ন ঘাটের কতটা হতে পারে। আছে 400, 200, 900 এবং 600। ঠিক আছে, তো আনসারটা হবে কত, যে গড় উচ্চতা যদি বলি সেটা হবে কত, 600 মিটার। এক্ষুনি বললাম যে ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ যে ইয়েটার নাম বললাম সেটা মহেন্দ্রগিরি। ঠিক আছে, তো আনসার হবে কি আমার এটা 600 মিটার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন পিকস ইজ লোকেটেড ইন কারাকোরাম রেঞ্জ, বলছে ত্রিশূল, নন্দাদেবী, কেটু, কামেট, এই চারটের মধ্যে কোন মাউন্টেন পিকসটা আমার কারাকোরাম রেঞ্জে আছে। তো কারাকোরাম রেঞ্জে আমি কোনটা দেখতে পাচ্ছি, ত্রিশূল নয়, নন্দাদেবীও নয়, কেটু আর কামেট। আনসার কি হবে, আনসার হবে আমার কেটু। কেটু মানে যেটা আমরা গডওয়েন অস্টিন নামে জানি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার কোথায় রয়েছে, সেটা আমার কারাকোরাম রেঞ্জে রয়েছে। এই যে কারাকোরাম রেঞ্জ আমরা পড়েছিলাম না, কারাকোরাম, জাস্কার, লাদাখ, যেটা আমার গ্রেটার হিমালয়াসের উপরে মানে উত্তর দিকে রয়েছে, উত্তর দিকে রয়েছে যে 3টে পার্ট, সেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কি ট্রান্স হিমালয়াস বলি, তাই তো। তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে এগুলো, ট্রান্স হিমালয়াস বলি আমরা এইগুলোকে। তো এই ট্রান্স হিমালয়াস যেটাকে বলছি, কারাকোরাম, লাদাখ, জাস্কারকে, তো সেই কারাকোরামের একটা মাউন্টেন পিকস হচ্ছে কি কেটু, যেটা আবার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট,
When the river approaches sea, it breaks up into a number of distributaries. Each distributary forms its own mouth. The collection of sediments from all the mouths ফর্মস, ঠিক আছে। এটাও আমরা যখন তোমাদের নর্দার্ন প্লেন পড়িয়েছি সেই সময় এই কোশ্চেনটাও আমি আলোচনা করেছিলাম, আবারও তোমাদের কাছে এই কোশ্চেনটা নিয়ে এসেছি। কেন? যেহেতু ওটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করছিলাম, এটাও তাই। তো কি বলছে যে ওয়েন দ্য রিভার অ্যাপ্রোচেস সি, যখন কিনা নদী সমুদ্রে গিয়ে মিশছে, ইট ব্রেকস আপ ইন্টু আ নাম্বার অফ ডিস্ট্রিবিউটার, যেটা কি হয়েছে, এটা বিভিন্ন মানে প্রচুর ডিস্ট্রিবিউটারিতে ব্রেক হয়ে যাচ্ছে। ইচ ডিস্ট্রিবিউটারি ফর্মস ইটস ওন মাউথ, এবং প্রত্যেকে গিয়ে একটা তোমার তার নিজস্ব মুখ তৈরি করছে। দ্য কালেকশন অফ সেডিমেন্টস ফ্রম অল দ্য মাউথ, এবং প্রত্যেকটা মুখে কী হচ্ছে, সে নদী যখন বয়ে আসে তখন সে কী করছে, পলি মাটি এগুলো সব বয়ে নিয়ে আসছে, এবং সেই এই কালেকশন অফ সেডিমেন্টসটা কী করছে, সে তার মুখে গিয়ে জমা করছে। এই যে পুরো প্রসেসটা হলো, এটাকে আমরা কি বলছি, এই যে ডিস্ট্রিবিউটারিতে প্রচুর ভাগ হয়ে গেল, গিয়ে তারা তার সেডিমেন্টসগুলোকে সে ওখানে জমা করলো, করে কি তৈরি করলো, করে ডেল্টা তৈরি করলো। আমরা জানি বদ্বীপ তৈরি করলো, এবং এই বদ্বীপ আমরা কি জানি যে ভারতবর্ষের পূর্বতম যে নদীগুলো আছে, মানে পূর্ব বাহিনী নদী যেগুলো পূর্ব দিকেও যায় বইছে, সেই নদীগুলো প্রত্যেকেই কিন্তু ডেল্টা ফর্ম করে। আমি বলেছিলাম নদী পড়ানোর সময় যে ভারতবর্ষের পূর্ব বাহিনী নদীগুলো প্রত্যেকে ডেল্টা ফর্ম করেছে, সেটা মহানদী হোক, সেটা তারপর তোমার কৃষ্ণা হোক, গোদাবরী হোক, সব কটা নদী, ঠিক আছে। আর উল্টো দিকে কি হয়, পশ্চিম বাহিনী নদীগুলো কি করছে, পশ্চিম বাহিনী নদীগুলো তৈরি করে এস্টুয়ারি। ওকে, চলো নেক্সট। Which of the following regions has more seasonal contrast than other regions of India? বলছে যে এই যে ইয়েগুলো রিজিয়নগুলোর নাম দিয়ে দিয়েছে, ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়া, কোস্টাল এরিয়া, হিলি এরিয়া এবং আইল্যান্ড, এগুলোর মধ্যে বলছে সিজনাল কন্ট্রাস্ট আমরা সব থেকে বেশি দেখতে পাই কোথায়, হ্যাজ মোর সিজনাল কন্ট্রাস্ট, ঠিক আছে। মোর সিজনাল কন্ট্রাস্ট আমরা কোথায় দেখতে পাই, আমরা দেখতে পাই কোথায়, আমরা দেখতে পাই ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়া। ইন্টেরিয়ার্স মানে যত আমরা ভিতরের দিকে যাব, ঠিক আছে, ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়াতে আমরা যত যাব তত কি হচ্ছে, আমাদের সিজনাল কন্ট্রাস্ট আমরা বেশি দেখতে পাবো। কোস্টাল এরিয়াস অফ ইন্ডিয়া, কোস্টাল তো সিজনাল কন্ট্রাস্ট অত বেশি দেখা যায় না, সমভাবাপন্ন এখানকার জলবায়ু। হিলি এরিয়াজেও তাই, সেখানেও মোটামুটি আমরা সিজনাল কন্ট্রাস্ট খুব বেশি দেখতে পাচ্ছি না, আইল্যান্ডসেও তাই। কিন্তু কি করছে, ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়া মানে ধরো আমরা দিল্লির কথা ধরে নিচ্ছি, তো যত আমরা ইন্টেরিয়ার্সে যাব তত কি হবে, আমার জলবায়ু চরম ভাবাপন্ন হবে। তো তাই জন্য সিজনাল কন্ট্রাস্টও সব থেকে বেশি আমরা ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়াতে দেখতে পাবো। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি আছে, দেবকা বিচ, আ বিউটিফুল এক্সপ্যান্স অফ ব্ল্যাক স্যান্ড ইজ লোকেটেড ইন, বলছে যে দেবকা বিচ কোথায় আছে, মুম্বাই, দমন, কোচি না বিজয়ওয়াড়া। দেবকা বিচ আছে আমাদের দমনে, ভীষণ সুন্দর একটা বিচ, সেটা আমরা কোথায় দেখতে পাই, সেটা আমরা দেখতে পাই দমনে। নেক্সট ক্লাইমেটের প্রশ্ন আছে, দ্য জোন সেপারেটিং দ্য ট্রোপোস্ফিয়ার ফ্রম দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ইজ কল্ড। খুব সোজা প্রশ্ন, খুব সোজা, বলছে জোনটার নাম বলো যে কিনা ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করছে। ক্লাইমেটের প্রশ্ন আবারও বলছি, কি আছে, স্ট্র্যাটোমার্চ, ট্রোপোপজ, ট্রোপোমার্চ, স্ট্র্যাটোপজ। তো ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করছে কে, করছে ট্রোপোপজ, দুটো মাঝের যে অঞ্চল সেটাকে আমরা বলি ট্রোপোপজ। দেখি এই যে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, একদম মানে নিচের লেয়ার যেটা সেটাকে আমরা বলি কি, অ্যাটমসফিয়ার পড়তে গেলেই তো এটা জানতে হবে, ট্রোপোস্ফিয়ার, সব থেকে নিচের লেয়ার ট্রোপোস্ফিয়ার, এবং ট্রোপোস্ফিয়ারের পরের লেয়ারই হচ্ছে আমার কি, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এটা মোটামুটি ওই 10 কিলোমিটার পর্যন্ত আর কি আমরা ট্রোপোস্ফিয়ার দেখতে পাই। এবং এই যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে যে লাইনটা আলাদা করছে বা যে জোনটা আলাদা করছে তাকে আমরা বলি কি, ট্রোপোপজ। এই পজ কথার অর্থ কি, পজ কথার অর্থ থেমে যাওয়া। তো এইখানে গিয়ে কি হচ্ছে, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এটাকে বলা হয় ট্রোপোপজ। ওকে, নেক্সট, the Gua and the Noamundi mines are located in which state of India হবে, in which state of India, ঠিক আছে, কোন স্টেটে বলছে, ঠিক আছে, আসাম, হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড। এই যে গোয়া নোয়ামুন্ডি মাইন্সের কথা বলছে, এটা কোথায় আছে, এটা আছে আমাদের ঝাড়খণ্ডে, ঠিক আছে। এখানে তো বোঝানোর কিছু নেই, এটা মুখস্থ করে নেওয়ার মতন যে এই মাইন্স দুটো কোথায় আছে, এটা ঝাড়খণ্ডে আছে। নেক্সট, Panchpat Mali deposits in Koraput district are the deposits of which of the following minerals? বলছে এই যে পাঞ্চপাট মালি ডিপোজিট যেটা বলছে কিনা কোরাপুট ডিস্ট্রিক্টে আছে, সেটা
মানে আর দ্য ডিপোজিটস অফ হুইচ অফ দ্য ফলোইং মিনারেলস, কোন মিনারেলসের ডিপোজিট, আয়রন ওর, কপার, ম্যাঙ্গানিজ আর বক্সাইট। ঠিক আছে, মানে কোন মিনারেলসের ডিপোজিট এই কোরাপুট ডিস্ট্রিক্টে পঞ্চপদমালি ডিপোজিট যেটা হচ্ছে সেটা দেখতে পাই। এর মধ্যে হচ্ছে বক্সাইট, আনসার হবে কি বক্সাইট। এই বক্সাইটের ডিপোজিটস হচ্ছে কি এই পঞ্চপদমালি ডিপোজিট। ঠিক আছে, নেক্সট, according to the Indian Minerals Yearbook 2020, which state has the highest production of manganese in India? ম্যাঙ্গানিজ প্রোডাকশন হাইয়েস্ট হচ্ছে কোথায়, কিসের অনুযায়ী, ইন্ডিয়ান মিনারেলস ইয়ারবুক 2020, ইন্ডিয়ান যে মিনারেলস ইয়ারবুক বেরোয় সেই 2020 অনুযায়ী ম্যাঙ্গানিজ হচ্ছে কোন স্টেটে সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, এর মধ্যে কোথায় ম্যাঙ্গানিজ সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, সেটা হলো কি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কি হয়েছে, সব থেকে বেশি ম্যাঙ্গানিজ আমরা দেখতে পাচ্ছি, হাইয়েস্ট প্রোডাকশন হচ্ছে। নেক্সট, which of the following states is the largest producer of lignite coal in India? বলছে লিগনাইট কোল, এটা ভালো করে দেখবে, কোলের বিভিন্ন ভ্যারাইটি আছে, তার মধ্যে লিগনাইট কোলের লার্জেস্ট প্রডিউসার কে? লিগনাইট কোলের লার্জেস্ট প্রডিউসার হচ্ছে আমাদের তামিলনাড়ু। তামিলনাড়ুতে লিগনাইট কোল সব থেকে বেশি কিন্তু আমরা প্রডিউস করছি। 27 কি আছে, ম্যানগ্রোভ ফরেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর অলসো কল্ড। খুব সোজা প্রশ্ন, আমরা জানি এটা আর বলার কিছু নেই যে ম্যানগ্রোভ ফরেস্টকে ওয়েস্ট বেঙ্গলে কি বলে। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা সব থেকে ভালো আনসার করতে পারবে বা সবাই পারবে। এর নাম হচ্ছে কি সুন্দরবন। সুন্দরবনেই কিন্তু আমরা ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছি, সিসাম, সোলা, শাল অবশ্যই নয়, সুন্দরবন। 28, which of the following statement is not true about the moist deciduous forest in India? তো আমরা ভেজিটেশনে চলে এলাম। moist deciduous মানে কি, মানে হচ্ছে আর্দ্র পর্ণমোচী। ডেসিডুয়াস মানে পর্ণমোচী মানে কি, ডেসিডুয়াস হচ্ছে কি, মানে যে গাছ কি করছে, প্রতি বছরে তার পাতা একবার করে ঝরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাকে বলছি আমরা পর্ণমোচী। তাই ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট সম্পর্কে বলছে সত্যি নয় কোনটা, they grow in regions with rainfall of 100 to 200 সেন্টিমিটার, একদম ঠিক। ঠিক আছে, ময়েস্ট ডেসিডুয়াস তো সেখানে রেনফল তো 100 থেকে 200 সেন্টিমিটার লাগবেই। দে আর ফাউন্ড ইন দ্য ফুট হিলস অফ হিমালয়াস, একদম এটাও ঠিক, এটা ফুট হিলস অফ হিমালয় আমরা ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট দেখতে পাই। দে আর ফাউন্ড ইন দ্য প্লেন্স অফ বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ। আমরা যেহেতু বলে দিয়েছি যে হিমালয়াস যে ফুট হিলসে পাওয়া যাচ্ছে সেটা, এটা ঠিক, তাহলে এটা ঠিক নয়। দে আর ফাউন্ড ইন দ্য প্লেন্স অফ বিহার উত্তরপ্রদেশের প্লেন্সে আমরা কিন্তু ময়েস্ট ডেসিডুয়াস দেখতে পাই না। ঠিক আছে, তো আনসার এটাই। তারপরটা একটু দেখে নিই, শাল, আমলা, সিসাম অ্যান্ড মহুয়া আর সাম অফ দ্য মেন স্পিসিস অফ দিস ফরেস্ট। বলছে এই যে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, এর যে মেন স্পিসিসগুলোর নাম আমরা বলে দিয়েছি, তো এটা ঠিকই, অবশ্যই এটা ঠিক। তো কোনটা ঠিক নয়, দে আর ফাউন্ড ইন দ্য প্লেন্স অফ বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ। ঠিক আছে, বিহার উত্তরপ্রদেশের প্লেন্সে পাওয়া যায় না। চলো, which winds blow across the Asian continent at latitude north of the Himalayas roughly parallel to the তিবেতান হাইল্যান্ড। বলছে কি, বলছে যে তিবেতান হাইল্যান্ড আমরা জানি তিবেতকে বলছে, তো এই তিবেতান যে হাইল্যান্ড আছে সেখানে কি করছে, একটা আমরা দেখতে পাচ্ছি, একটা উইন্ড দেখতে পাচ্ছি এশিয়ান কন্টিনেন্টের উপর। সেই উইন্ডটা কি করছে, হুইচ উইন্ডস ব্লো অ্যাক্রস দ্য এশিয়ান কন্টিনেন্ট ল্যাটিটিউড নর্থ অফ দ্য হিমালয়াস, মানে হিমালয়াসের উত্তরে আমরা এই তিবেতান হাইল্যান্ডের প্যারালালে একটা উইন্ডকে দেখতে পাচ্ছি। সেই উইন্ডটার নাম জানতে চেয়েছে, ট্রেড উইন্ড, জেট স্ট্রিম, সাউথ ওয়েস্ট উইন্ড, নর্থ ওয়েস্ট উইন্ড। চলো দেখছি, বলছি আনসারটা অবশ্যই জেট স্ট্রিম হবে। ঠিক আছে, তো এই জেট স্ট্রিম কি একটু দেখি। বলছে জেট স্ট্রিম ইজ আ ফাস্ট ন্যারো কারেন্ট অফ এয়ার ফ্লোয়িং ফ্রম ওয়েস্ট টু ইস্ট দ্যাট এনসার্কেলস দ্য গ্লোব। দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে কি বলছে না, জেট স্ট্রিম হচ্ছে প্রচণ্ড দ্রুতগতির ন্যারো কারেন্ট অফ এয়ার, যেটা ফ্লো করছে কিসে, যেটা ফ্লো করছে ওয়েস্ট টু ইস্ট। দেখো ওয়েস্ট টু ইস্টে ফ্লো করছে এবং প্রচণ্ড দ্রুতগতির একটা স্ট্রিম এটা, সেটাকে আমরা বলছি কি জেট স্ট্রিম। এবং এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, আপার এয়ারে, মানে আমরা যে ট্রেড উইন্ড বা এই জাতীয় উইন্ডগুলো পড়েছি এগুলো কিন্তু আমরা
এইরকম আপার এয়ারে দেখতে পাই না, একদম আপার এয়ারে মানে প্রচুর উচ্চতা, মানে আমরা ট্রোপোপজ বা ট্রোপোপজের ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার যেটা বলছি সেখানে আমরা জেট স্ট্রিমকে পাই, ঠিক আছে। তো সেই জন্য আপার এয়ারে আমরা এই জেট স্ট্রিমকে দেখতে পাচ্ছি, যেটা কিনা ন্যারো কারেন্ট অফ ফ্লোয়িং ওয়েস্ট টু ইস্ট এনসার্কেলস দ্য গ্লোব, পুরো গ্লোবকে এরা কি করছে, সার্কেল করে রেখেছে। এবং এর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হয় না প্রচুর বড়, মানে বিশাল বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য, মানে সেটা আমরা কল্পনাও করতে পারি না, মানে 2, 3, 4 একটা মানে এই যে ওয়েভ লেন্থ হবে সেটাকে সে গ্লোবকে কি করবে, পুরো সার্কেল করে নিতে পারবে। তো সেটাকেই আমরা কি বলছি, জেট স্ট্রিম বলছি। তো আনসার আমার কি হবে, আনসার হবে আমার জেট স্ট্রিম, যেটা কি না বলছে আমার হিমালয়াসের নর্থে দেখতে পাচ্ছি, প্যারালাল টু দ্য তিবেতান হাইল্যান্ডে, ঠিক আছে। নেক্সট 30 নম্বর, which of the following statements is correct regarding the climate of the Indian subcontinent? বলছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের রিগার্ডিং কোন স্টেটমেন্টটা কারেক্ট। দ্য ক্লাইমেট অফ, অপশন কি আছে, দ্য ক্লাইমেট অফ নর্থ ইন্ডিয়া রিমেন্স সিমিলার থ্রু আউট দ্য ইয়ার, আর অপশন বি আছে দ্য হিমালয়াস প্রোটেক্ট দ্য সাবকন্টিনেন্ট ফ্রম এক্সট্রিমলি কোল্ড উইন্ড ফ্রম দ্য সেন্ট্রাল এশিয়া। তো অবশ্যই এটা ঠিক, বি এরটা, হিমালয়াস প্রোটেক্ট করছে সাবকন্টিনেন্টকে, এশিয়া থেকে সেন্ট্রাল এশিয়ার যে ঠান্ডা বাতাস সেটাকে আসতে দিচ্ছে না। আর দ্য ক্লাইমেট অফ নর্থ ইন্ডিয়া রিমেন্স সিমিলার থ্রু আউট দ্য ইয়ার, এটা তো নয়, থ্রু আউট দ্য ইয়ার কি সিমিলার থাকে না, তাহলে আমার আনসার কি হবে, অনলি স্টেটমেন্ট এ ইজ কারেক্ট, স্টেটমেন্ট এ কারেক্ট নয়, both statement A and B incorrect সেটাও নয়, only statement B is correct, yes only statement B is correct, এটা কারেক্ট, এটা কারেক্ট নয়, ঠিক আছে, only statement B is correct। চলো নেক্সট, হোয়াট ইজ কালবৈশাখী, এটাও খুব সোজা প্রশ্ন একটা, কালবৈশাখী তো কি, স্নোফল অ্যান্ড হেল, স্নোফল তো নয় কালবৈশাখী, হিট ওয়েভস অ্যান্ড লু সেটাও কালবৈশাখী নয়, কালবৈশাখী আমরা কখন দেখি, গরমকালে, গ্রীষ্মকালে, বিকালবেলা দেখি। তো প্রি মনসুন সাওয়ার্স অ্যান্ড থান্ডারস্টর্ম একদম তাই, মনসুনের আগে দেখতে পাই আমরা, তাই না, প্রি মনসুন সাওয়ার্স অ্যান্ড থান্ডারস্টর্ম, সাথে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। কোল্ড ওয়েভস অ্যান্ড রেন্স তো নয়, কোল্ড ওয়েভস তো নয়, তো প্রি মনসুন সাওয়ার্স অ্যান্ড থান্ডারস্টর্ম হচ্ছে কি, কালবৈশাখী। নেক্সট, which of the following cities in India faces monsoon rain first, মানে মনসুন রেন ফার্স্ট, ইন্ডিয়ার কোন সিটিতে আমরা প্রথম মনসুন রেন পাচ্ছি, ভুবনেশ্বর, কলকাতা, তিরুবনন্তপুরম আর চেন্নাই, ঠিক আছে। তো এই আনসার তো ভুবনেশ্বর কলকাতা হবে না, তোমাদের মানে কনফিউজড হতে পারো তিরুবনন্তপুরম আর চেন্নাইয়ের মধ্যে, তো আনসার হবে কি, তিরুবনন্তপুরম, এটাই হবে আমার আনসার। এখানে কি হচ্ছে, এই সিটিতে প্রথম ইন্ডিয়ান মনসুন রেনটা পাচ্ছি। চলো, Mawsynram receives the highest average annual rainfall in the world because the monsoon winds of the Bay of Bengal strike the dash hill, ওয়েস্টার্ন ঘাট, খাসি, আরাবল্লী, ছোটনাগপুর প্লেটো, ছোটনাগপুর প্লেটো তো আনসার হবে না, ভালোই করেই বুঝতে পারছো। Mawsynram receives the highest average annual rainfall, সবাই জানে মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, in the world because monsoon winds Bay of Bengal মানে monsoon winds of Bay of Bengal, যেটা কিনা আমার বে অফ বেঙ্গল ব্রাঞ্চ মনসুনের, সে কোথায় এসে ধাক্কা খাচ্ছে, ওয়েস্টার্ন ঘাটে ধাক্কা খায়, তো অ্যারাবিয়ান ব্রাঞ্চ হতে পারে না ওটা, তো বে অফ বেঙ্গল ব্রাঞ্চকে ধাক্কা খেতে হবে। ছোটনাগপুর প্লেটো তো আর ধাক্কা খায় না, তাহলে আমার কাছে অপশন কি থাকছে, আরাবল্লী আর খাসি। আরাবল্লী কোথায়, একটু আগেই তোমাদের দেখালাম, ইন্ডিয়ার একদম তো আমার নর্থ ওয়েস্টে, তো আমার অপশন কি হয়ে যাবে, খাসি, অবশ্যই এটা পূর্বাচল, পূর্ব দিকে আছে, আর আমার মহসিনরাম, তাহলে আমার আনসার কি হয়ে যাবে, খাসি। তো এখানে কি বলবো, আমার খাসি হিলসে গিয়ে কি করছে, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ ধাক্কা খাচ্ছে এবং মহসিনরামে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। নেক্সট, ইন দ্য হিমালয়াস দ্য ড্যাশ টেম্পারেচার উইথ ইনক্রিজিং অল্টিটিউড কজেস দ্য চেঞ্জ ইন ভেজিটেশন, কি হবে, ইনক্রিজিং, ডিক্রিজিং, ফ্ল্যাকচুয়েটিং অর স্টেবল। হিমালয়াসে কি হচ্ছে, মানে আমরা অল্টিটিউড ওপর দিকে যাচ্ছি, কি হচ্ছে, যত আমরা ওপর দিকে যাচ্ছি তত তাপমাত্রা কি করছে, আমার কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার আনসার কি হবে, ডিক্রিজিং টেম্পারেচার উইথ ইনক্রিজিং অল্টিটিউড। ইনক্রিজিং তো নয়, আমরা যত উপর দিকে তাপমাত্রা তো বাড়ে না, ডিক্রিজ করে,
তো ফ্লাকচুয়েটও করে না, স্টেবল তো নয়, তাহলে আমার কি হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে। কতটা ডিক্রিজ করে জানি আমরা, ইন দ্য হিমালয়াস দ্য ডিক্রিজিং টেম্পারেচার উইথ ইনক্রিজিং অল্টিটিউড, ওপরে উঠছি যত তত টেম্পারেচার কমে যাচ্ছে এবং ভেজিটেশন তার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যেটা নিচের দিকে মানে ফুটিলস অফ হিমালয়াসে যে ধরনের ভেজিটেশন দেখবো, আপার হিমালয়াসে গিয়ে আমরা নিশ্চয়ই সেই ভেজিটেশন দেখবো না, কারণ ততক্ষণে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো টেম্পারেচারের কতটা আমরা দেখতে পাচ্ছি, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, আন্ডার হুইচ স্ট্রাটা ডু ট্রিজ ফল, বলছে কোন স্ট্রাটাতে ট্রি পড়ছে, এটা আমরা ইকোসিস্টেম পড়ছি, ঠিক আছে, যেটা আমরা বনভূমির বাস্তুতন্ত্রের কোশ্চেন। এটা দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথম স্ট্র্যাটাতে আমরা কি বলছি, টপ স্ট্র্যাটা যেটা, সেটার মধ্যে আমাদের ট্রি বা গাছ পড়ছে। তারপরে শ্রাব যেটা বলছি সেটা আমাদের সেকেন্ড স্ট্র্যাটাতে পড়ছে। দেন গ্রাসেস অ্যান্ড হার্বস, একদম মানে লাস্ট যেটা, সেটাতে আমাদের কি পড়ছে, এই যে গ্রাস, এইগুলো আমাদের লাস্ট লেয়ার বলছে। আর শ্রাবস হচ্ছে আমার সেকেন্ড লেয়ার, এবং ট্রি তো অনেক উঁচু বা অনেক বড়, সেই জন্য এটা পড়ছে আমার কোথায়, টপ লেয়ারে পড়ছে। তাহলে আমার কি বলছে, আন্ডার হুইচ স্ট্রাটা ডু ট্রিজ ফল, কোশ্চেনটা বুঝতে অসুবিধা হতে পারে যে কোথাকার কোশ্চেন, এটা ইকোসিস্টেমের কোশ্চেন। তো আমার কি হবে, টপ ভার্টিক্যাল বা টপ লেভেল আনসার হবে, ঠিক আছে। মিডিল হবে না, বটম হবে না, সেকেন্ড হবে না, ঠিক আছে। মিডিল বা সেকেন্ড বলতে আমরা যেটাকে বলছি সেটা আমাদের শ্রাব পড়ছে, আর বটমে আমি কি দেখালাম তোমাদের, একদম গ্রাস, এই যে গ্রাস অ্যান্ড হার্বস পড়ছে। চলো, the natural vegetation of India is broadly divided into ড্যাশ গ্রুপস, কতগুলো, 7, 9, 6, 5, অনেকগুলো সাব গ্রুপ আছে, কিন্তু মেন যদি গ্রুপিং করি তাহলে যে ন্যাচারাল ভেজিটেশন আমরা পাচ্ছি সেখানে আমাদের মেন 5টা গ্রুপ আছে, ঠিক আছে, মেন 5টা গ্রুপ আছে। তো আমাদের কতগুলো গ্রুপ হবে, মেন 5 গ্রুপ হবে ন্যাচারাল ভেজিটেশনের টোটাল ইন্ডিয়ায়। আচ্ছা, which concept was proposed by Hutchinson in 1957 to express the relationship of an individual or population to all aspects of its environment? তো বলছে যে হাচিনসন 1957-এ একটা কনসেপ্ট দিয়েছিলেন, সেই কনসেপ্টটা কি বলছে, এক্সপ্রেস করার জন্য রিলেশনশিপ অফ ইন্ডিভিজুয়াল মানে বা পপুলেশনের সাথে এনভায়রনমেন্টের যে রিলেশন সেটা বোঝানোর জন্য উনি কোন ইয়েটা দিয়েছিলেন, ইকোলজিক্যাল স্ট্র্যাটিফিকেশন, ইকোলজিক্যাল পিরামিড, ইকোলজিক্যাল সাকসেশন অর ইকোলজিক্যাল নিস। এটা আমাদের ইকোসিস্টেম বা ইকোলজির কোশ্চেন, আনসারটা হবে ইকোলজিক্যাল নিস। ওকে, ইকোলজিক্যাল নিস এর এই কনসেপ্টটা উনি দিয়েছিলেন। তো ইকোলজিক্যাল নিসটা কি, ইকোলজিক্যাল নিস খুব ছোট করে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই যেটা উনি বলেছেন এখানে লেখা আছে, টু এক্সপ্রেস দ্য রিলেশনশিপ অফ ইন্ডিভিজুয়াল অর পপুলেশন টু অল অ্যাসপেক্টস অফ ইটস এনভায়রনমেন্ট, মানে পরিবেশের সাথে আমার ইন্ডিভিজুয়াল বা পপুলেশনের যে সম্পর্ক বোঝাচ্ছি আমি, সেটাকে আমরা বলছি ইকোলজিক্যাল নিস। মানে যে কোনো কি বলবো স্পিসিস, সে তো একটা তার হ্যাবিটেট আছে বা একটা তার বাসস্থান আছে, সেই হ্যাবিটেট বা সেই বাসস্থানে তার কাজ বোঝাচ্ছে, তার কাজটা কি, তার সেটাকে আমরা বলছি ইকোলজিক্যাল নিস। মানে ধরো আমি ইন্ডিভিজুয়াল একটা পার্সন, আমার একটা বাড়ি আছে, থাকার জায়গা আছে, তো সেটা আমার অ্যাড্রেস, তো অ্যাড্রেসের সাথে আমার প্রফেশনটা কখনো এক নয়, ঠিক আছে। তাই অ্যাড্রেস আর প্রফেশনটা যেমন আলাদা, সেম অ্যাজ ইকোলজিক্যাল নিস, ঠিক আছে। তো যে হ্যাবিট, যে কোনো স্পিসিসের তার যে হ্যাবিটেট বা তার যে থাকার জায়গা, আবার যে হ্যাবিটেট বলছি সেটা থেকে তার কি বলবো, তার রোলটা কি সেই হ্যাবিটেটে, তো সেটা বোঝাতে আমরা এই ইকোলজিক্যাল নিস এই কনসেপ্টটাকে বোঝায়, ঠিক আছে। নেক্সট, in which year did Ernest Haeckel introduce the term ecology to describe the economies of living forms? তো ইকোলজি টার্মটা আর্নেস্ট হেকেল কোন সময় দিয়েছিলেন, সেটা হলো কি 1866, এটা হবে আনসার। আচ্ছা, তারপরের কোশ্চেন কি আছে, ভালচারস আর খুব সোজা, এটা ভালচারস হচ্ছে কার্নিভোরস, ভালচারকে আমরা বলি কি কার্নিভোরস। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, প্রথমে আছে ড্যাশ ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবান্ডেন্ট ডিজলভড অক্সিজেন, সানলাইট, নিউট্রিয়েন্টস, জেনারেলি হাই ওয়েভ এনার্জিস অ্যান্ড ওয়াটার মোশন, and in the intertidal subzone alternating submergence and exposure.
তো এর ক্যারেক্টারাইজ যেটা আমি পড়লাম সেটা তোমাদের অনেক খটোমটো মনে হতে পারে। তো এই একটা জোনের কথা বলা হচ্ছে, কোন জোন? লেন্টিক জোন, লিমনেটিক জোন, দ্য লিটোরাল জোন, দ্য বেন্থিক জোন। তো আনসার আমি বলছি কোনটা হবে, তার আগে একটু বুঝিয়ে নি বিষয়টা। দেখো ছবিটা দেখো, দুটো ছবি দেখো ভালো করে। এই যে বিষয়টা এতক্ষণ তোমরা পড়লে, এটা কার পার্ট যদি বলি তাহলে সেটা হবে কি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের পার্ট। ওকে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের পার্ট। এবার আসি আমার যে জোনগুলোর কথা আমি বললাম, দেখো লেন্টিক, লিমনেটিক, লিটোরাল জোন, বেন্থিক জোন, ঠিক আছে। তো যদি কোনো প্রবাহিত জলধারা, মানে ধরো রিভার, এটার কথা বলি, সেটা কোন জোনে পড়বে? সেটাকে বলবো আমরা মানে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের লোটিক জোনে পড়বে। ওকে, যখন স্ট্যাগন্যান্ট হয়ে গেল, মানে পুকুর, লেক এরকম হয়ে গেল, তখন সেটা কোন ইকোসিস্টেম? সেটাকে আমরা বলবো লেন্টিক ইকোসিস্টেম। ওকে, তাহলে একটা হলো লোটিক আর একটা হলো লেন্টিক। এবার আমার কাছে আরো দুটো আছে, কি লিটোরাল জোন, আর একটা কি দেখো লিমনেটিক জোন, আর একটা আমি কি পড়লাম বেন্থিক। এখানে আসি, এই যে লিটোরাল জোন এটা পড়লাম, এটাই আনসার, ওই জন্য আমি লিটোরাল জোনটা দেখাচ্ছি। দেখো লিটোরাল জোন কোনটা? ধরো কোস্টাল এরিয়া, ঠিক আছে। কোস্টাল এরিয়ায় কি হচ্ছে, কোস্টের কাছাকাছি এরিয়া থেকে যে এই যে একটা এরিয়া তোমাদের দেখিয়ে দেওয়া আছে এই পর্যন্ত, যেখানটা এই পর্যন্ত দেখো আমরা গাছ দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি, এই অবধি সানলাইট একদম মানে ভালো মতন সানলাইট পৌঁছাচ্ছে, সানলাইট পুরো পৌঁছাচ্ছে আমার এই পর্যন্ত, এই অবধি, ঠিক আছে। এই যে সানলাইটটা পৌঁছালো, এখানে লেখা আছে দেখো, যদি আমি এটাকে বলি যে দ্য লিটোরাল জোন ইজ ক্যারেক্টারাইজড বাই, কি ক্যারেক্টারাইজ? অ্যাবান্ডেন্ট ডিজলভড অক্সিজেন, প্রচুর অক্সিজেন, সানলাইট, নিউট্রিয়েন্টস, জেনারেলি হাই ওয়েভ এনার্জিস অ্যান্ড ওয়াটার মোশন, অ্যান্ড ইন দ্য ইন্টারটাইডাল সাবজোন অল্টারনেটিভ সাবমার্জেস অ্যান্ড এক্সপোজার। তাহলে লিটোরাল জোনের যে ক্যারেক্টারাইজ সেখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা লিমনেটিক জোনের আমরা পড়ছি না, আমরা লিটোরাল জোনের পড়ছি। তো এইখানে আমার প্রচুর আমি অক্সিজেন পাচ্ছি, এখানে প্রচুর সানলাইট পাচ্ছি এই জায়গাটার। তো এই যে জায়গাটা আমরা দেখো বিভিন্ন রকম প্ল্যান্ট আছে, বিভিন্ন রকম স্পিসিসও পাবো এই জায়গাটায়। তো সেই জায়গাটাকে আমরা কি বলছি? লিটোরাল জোন। এই লিটোরাল জোন থেকে যেই আমি আরেকটু দূরের দিকে চলে যাব, এখানেও তো কিছু স্পিসিস থাকবে, এই জায়গাটাতেও স্পিসিস থাকবে কিছু। তো এই জায়গাটাকে আমরা কি বলছি? লিমনেটিক জোন। লিমনেটিক জোন যতটা আমার সানলাইট পৌঁছাচ্ছে সেটা তো পৌঁছাচ্ছে, ঠিক আছে। তারপরে যে জোন যেখানে আমি সানলাইট পাচ্ছি না, সেই জায়গাটাকে আমরা কি বলছি? বেন্থিক জোন। এখানে চলে এসো, ওখান থেকে যদি আমি এখানে একটা স্ট্যাগন্যান্ট ওয়াটারে চলে আসি, ঠিক আছে, তাহলে আমি দেখো এই যে এই জায়গাটা, এটা হলো লিমনেটিক জোন। যে লিটোরাল জোনটা ভুলে যাবে, লিমনেটিক জোনে চলে এলাম। এখানে অবধি কি হচ্ছে, আমার প্রচুর সানলাইট, প্রচুর অক্সিজেন সবটা পাচ্ছি, কিন্তু এই অবধি সেই জোনটাকে আমি লিমনেটিক জোন বললাম। তারপরেরটা প্রোফান্ডাল, সেটা আমি বাদ দিচ্ছি। এবার বেন্থিক আমার যেহেতু অপশানে আছে আমি বলে দিচ্ছি, একদম নিচের মানে যেখানে আমি সানলাইট পাচ্ছি না, সেখানেও তো স্পিসিস রয়েছে, সেখানেও তো একটা ইকোসিস্টেম গড়ে উঠছে, সেটাকে আমরা বলছি বেন্থিক ইকোসিস্টেম। ওকে, তাহলে কি হলো? সরি, লিটোরাল জোন যেটা আমি বললাম, এটা কোথায় দেখা যায়? এটা অফশোর রিজিয়নে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তটভূমির কাছাকাছি দেখতে পাচ্ছি। এবং এইখানটায় যে ইকোসিস্টেমটা গড়ে উঠছে, সেই ইকোসিস্টেমটাকে মানে এই যে জোনটা, এই জোনটাকে আমরা বলছি লিটোরাল জোন, ঠিক আছে। তাহলে আনসার হবে কি? দ্য লিটোরাল জোন। চলো, থ্যাংক ইউ। আজকের সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করে দিও, দিয়ে আমাদের পাশে থেকো।